এই যে কমিশন কাজ করছে, এই ধরনের বিষয় কি এসছে কিনা যে একটা স্থায়ী কমিশন যেটা শুধু এখন কাজ করবে না, পরবর্তীতে একটা স্থায়ী যে কমিশনের অধীনে পুলিশকে রাখা বা কিভাবে এই জাতীয় কোনো আলোচনা কি এসছে? আলোচনা আমাদের হচ্ছে, কারণ পুলিশের তরফ থেকে আমাদের কাছে প্রস্তাব এসছে যে তারা একটা পুলিশ কমিশন চায়। 2007 সালে একটা অর্ডিন্যান্স আকারে একটা পুলিশ কমিশনের ওইখান করে ইনকর্পোরেট করে একটা অর্ডিন্যান্স আকারে একটা খসড়া তারা পেশ করেছিল। তখন ছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু তখন যে কোনো কারণে হোক তত্ত্বাবধায়ক সরকার সেটা মানে গ্রাহ্য করেনি, মানে সেটা অনুমোদিত হয়নি 2007-এ, যেটা 2007-এ। সেইখানে আসলে যে কমিশন যেভাবে তারা সাজিয়েছিল সেটার মধ্যে সম্ভবত কিছু শঙ্কা ছিল, মানে যারা এটা নেবেন, সেই কারণে সেটা যথোপযুক্তভাবে হয়তো ওটা উঠে আসে নাই, যে কারণে ওইটা নিয়ে আর আগায় নেই। কিন্তু এর পরবর্তীতে এই গত আমলে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশের শীর্ষ ব্যক্তি যিনি খুব বেশি ফেসিবাদী সরকারের নিকটস্থ হয়ে গেছিল, সেই ছিল পুলিশের আইজি, কিন্তু তার সময়ও কিন্তু কোনো পুলিশ কমিশন পাশ করাতে পারেনি, বা রাজনীতিক যারা কর্তৃত্ব করছেন তারা হয়তো এটা আমল নেয়নি। এখন পুলিশের দুইটা জিনিস এখানে মনে রাখতে হবে। একটা কথা হচ্ছে যে উনি যেটা বললেন যে আসলে আইন আছে, আইনটাকে আমরা শুধু ঔপনিবেশিক বলে হয়তো কিছু ধারা বা কিছু মানে যেখানে সন্নিবেশ আছে সেগুলিতে হয়তো কিছু একটু পরিবর্তন করলে আইনটা এখনই আপনি কিন্তু খুব ভালোভাবে এটা করতে পারবেন। পিআরবি যেটা ধারাগুলি আছে, পিআরবিতে এত সুন্দর সুন্দর ধারা এখন আছে, আপনি সেটা পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এটা তো কোনো খারাপ কিছু না, এটা তো আরো সুন্দর। পিআরবিতে বলা হচ্ছে, হ্যাঁ, যেমন পিআরবিতে আপনার বলা হচ্ছে যে এই যখন পুলিশ মোব কন্ট্রোল করতে যায়, যেটা আইনের মধ্যে আছে যে সিআরপিসি 127 থেকে 131-30 পর্যন্ত এখানে ক্লিয়ার বলা আছে যে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন কমিশনার অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ওই যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন, তিনি ফোর্স পরিচালনা করবেন এবং মোব কন্ট্রোল করবেন। এবং করতে গেলে কি করবেন সেগুলি তারা বলা আছে যে তারা অবস্থা করে তারা মানে এমনভাবে করবেন যাতে মিনিমাম ক্ষতিটা হয়, ক্যাজুয়ালিটি হয়। কিন্তু পিআরবিতে গিয়া ওই ধারাগুলির আওতায় আরও সুন্দরভাবে আরও এত সুন্দরভাবে ইলাবোরেট করে বলে দিছে যে না, সেটা হইলে হবে না। ম্যাজিস্ট্রেট যিনি উপস্থিত থাকবেন তিনি সিচুয়েশন অবজার্ভ করবেন, অবজার্ভ করার পরে তিনি যদি মনে করেন যে এটা এখন সরতেছে না, তখন তিনি একটা ওয়ার্নিং দিবেন। এটা মাস্ট, ওয়ার্নিং দিতে হবে। কিন্তু আমরা বিগত আমলে দেখছি যে রাস্তার মধ্যে মারছে যে কিসের ওয়ার্নিং, কিসের কি, আর বসে গেছে, বসে দিয়ে ঠাস 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 মেরে দিচ্ছে। তো ওইখানে ওই কিছু ফলো করা হয়নি। কিন্তু ওইখানে বলা হচ্ছে যে এটা করতে হবে। প্রথম স্টেজ হচ্ছে যে তাকে বল প্রয়োগের জন্য, মানে একদম অন্য বল প্রয়োগ, কোনো গুলি না, চরম অবস্থায় যখন যাবে তখন তাকে ওয়ার্নিং দিতে হবে যে তুমি যদি না সরো তাহলে আমি গুলি করব। ওয়ার্নিং দেওয়ার পরে তারপরে যখন তারপরেও যাচ্ছে না, তারপরে কিভাবে করবে, তারপরে একটা রিকুইজিশন দিবে। আচ্ছা, আমরা একটু আমাদের সময় শেষের দিকে প্রায়, এই যে পুলিশ সংস্কার কমিশনে আপনি চ্যালেঞ্জ কি দেখছেন? আচ্ছা, আমি একটু ওনার 54-এর বিষয়টা একটু অ্যাড করে যাই। যেটা বলছিলেন যে এই 54-এর এখানে ম্যাজিস্ট্রেটের এখানে গিয়ে জিনিসগুলো, কিন্তু এখানেও কোডিফাই আছে। এখানে বলা হচ্ছে যে একজন 54-এর কোনো কাউকে ধরলে সাথে সাথে কিন্তু অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন একটা রেজিস্ট্রিতে একটা এন্ট্রি করতে হবে, এবং এন্ট্রি করতে হবে কতটার সময় ধরছে, কোন জায়গা থেকে ধরছে, কিভাবে ধরছে, এন্ট্রি করতে হবে। এবং এই এন্ট্রি খাতাটা কিন্তু ইয়েতে দিতে হয়, মানে আদালতে দিতে হয়। এখন কোনো আদালত যদি এটা না নেয়, না ধরে, না নেয়, তাহলে তো বলার কিছু নাই, কিন্তু এটা দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এখন এন্ট্রিতেই যদি গলত থাকে সেটাও একটা বিষয়। এই জন্যই তো এই এন্ট্রিগুলি এমনভাবে লেখা হয় যে সেখানে কাকে, তার ওইখানে আত্মীয় কাকে জানানো হয়েছে কি না, কীভাবে কী হয়েছে, সব পিআরবিতে এগুলোকে ক্লিয়ার বলা আছে। তো এখন পিআরবি তো সাপোর্টিভ,
আর একটু যদি বলতেন যে চ্যালেঞ্জগুলো কি রয়েছে এই পুলিশ সংস্কার কমিশন? চ্যালেঞ্জ হচ্ছে যে পুলিশ আসলে দুই তিনটা চ্যালেঞ্জ আমরা দেখছি। একটা চ্যালেঞ্জ হচ্ছে পুলিশ এখনও আমরা এককেন্দ্রিক। আমাদের যেহেতু মানে সরকারটা এককেন্দ্রিক সরকার, এখানে আমরা কোনো প্রদেশ নাই, আমাদের এখানে কোনো মানে লোকাল গভর্নমেন্ট এরকম নাই, যে কারণে আমরা এখানে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে লোকাল গভর্নমেন্টের আওতায় কিন্তু পুলিশ দেওয়া আছে, যে কারণে পুলিশের মানে মানে অ্যাকাউন্টেবিলিটি সুপারভিশন আরো ব্যাপকভাবে চলে গেছে। একটা কেন্দ্রের পক্ষে, একজন আইজির পক্ষে এখন শুধু পুলিশ না, পুলিশের এখন কতগুলি স্তর আছে, যেমন পুলিশের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, এটা তো আরো বেশি সাংঘাতিক। তারপরে নৌ পুলিশ আছে, তারপর টুরিস্ট পুলিশ আছে, তারপর আরো অনেক অনেক 11টার মতো এতগুলি জিনিস এই যে এক কেন্দ্রিক আওতায় রেখে, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এখন পৃথিবীর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস পুলিশের বাইরে চলে গেছে, কিন্তু আমাদের দেশে এখনও রেখে দেওয়া হয়েছে। আমাদের দেশে শুধু আমরা কোনটা বাইর করে দিচ্ছি, সেটা হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেখানে পুলিশ নাই, সেটা নিজস্ব আওতায় ওরা একটা পুলিশিং করছে। আর একটা হচ্ছে যে রেল পুলিশটা, কিন্তু রেল পুলিশে এখনও কিন্তু আমাদের এখান থেকে লোক যাচ্ছে, বিশেষ করে অফিসারদের ওখানে যাচ্ছে। এইটা একটা মানে যে এতগুলো মানে প্রতিষ্ঠান পুলিশ চালানো, এটার জন্য যে ধরনের লোকবল, যে ধরনের ট্রেনিং, যে ধরনের সুপারভিশন দরকার, সেটা আমাদের না। ডিসেন্ট্রালাইজ করা দরকার, বিশেষ করে লোকাল লেভেলে, লোকাল গভর্নমেন্ট আওতায় যদি দেওয়া যায়, এটা একটা বিরাট জিনিস। এটা আমরা চিন্তা করতেছি কি করা যায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে পুলিশের ইনভেস্টিগেশন এবং পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষার যে কাজ, এই দুইটার মধ্যে কিন্তু পুলিশ অ্যামালগেটেড হয়ে গেছে। এখন যিনি দেখা যাচ্ছে যে আজকে একটা মামলা তদন্ত করতেছে, মানে স্পেশালাইজেশন হচ্ছে না। এখন দেখা যাচ্ছে কি ওই লোয়ার লেভেলে পুলিশকে কিন্তু এখনো ওই যে প্রসিকিউশনের কাজ করতে হচ্ছে, তাকে নিয়ে ওইখানে একদম কোর্টে হাজিরা দিতে হচ্ছে, ওইখানে ফাইট করতে হচ্ছে। সুতরাং তাকে কিভাবে যে যারা মানে প্রসিকিউশনের কাজ করবে তারা আলাদা হয়ে যেতে হবে, সবগুলো এগুলো সেপারেট। এইটা একটা, সাথে সাথে আপনার সাইবার ক্রাইম রিলেটেড সেখানেও আইটি এক্সপার্টিসেরও প্রয়োজন রয়েছে। আচ্ছা, পুরুষের জনবলেরও একটা বিষয় আছে, বিশেষ করে মহিলাদের এখন খুব ব্যাপকভাবে এখানে 8% মাত্র মহিলা পুলিশের মধ্যে আছে এমপ্লয়েড। জি, এটাকে আমরা